ওয়েলকাম এভরিওয়ান। সেন্টেন্স কানেক্টরের আজকের লেকচারে আমরা যে সিচুয়েশনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে টাইম, কজ, পার্টিকুলারাইজেশন, এক্সপ্লেনেশন, পারপাস, অর্ডার অফ ইম্পর্টেন্স, কন্ডিশন এবং সবশেষে দেখে নেব কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহের ব্যবহার। প্রথমে আমরা টাইম অর্থাৎ কাজ সম্পাদনের সময় প্রকাশ করতে যে সকল সেন্টেন্স কানেক্টর ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত জানব। আফটার এ ওয়াইল, একটি কাজ ঘটার কিছুক্ষণ পর যদি আরেকটি কাজ ঘটে তাহলে আফটার এ ওয়াইল ব্যবহার করা হয়। যেমন রহিম এন্টার্ড দি রুম অ্যান্ড আফটার এ ওয়াইল হি কেম আউট। রহিম রুমটিতে প্রবেশ করেছিল এবং সে রুম থেকে বেরিয়ে আসলো। যেহেতু এখানে কিছুক্ষণ পর সে বেরিয়ে আসলো তাই এখানে আফটার এ ওয়াইল ব্যবহার করা হয়েছে। কোনো একটি কাজ ঘটার পরবর্তীতে যদি আরেকটি কাজ ঘটে বা কোনো একটি কাজ করার পরবর্তীতে যদি আরেকটি কাজ করা হয় তাহলে আফটারওয়ার্ডস ব্যবহার করা হয়। যেমন লেটস হ্যাভ ব্রেকফাস্ট নাও, আফটারওয়ার্ডস গো ফর স্কিং। চলো এখন সকালে নাস্তা করি, তার পরবর্তীতে স্কিইংয়ে যাব। যেহেতু ব্রেকফাস্টের পরে স্কিইংয়ে যাবে তাই এখানে আফটারওয়ার্ডস ব্যবহার করা হয়েছে। অতীতের কোনো একটি নির্দিষ্ট সময় প্রকাশ করতে অ্যাট দ্যাট টাইম ব্যবহার করা হয়। যেমন I saw him entering the room. At that time, I was playing in the field. আমি তাকে রুমটিতে প্রবেশ করতে দেখেছিলাম, ওই সময়ে আমি মাঠে খেলছিলাম। বর্তমান সময় প্রকাশ করতে প্রেজেন্টলি ব্যবহার করা হয়। He will not go now. Presently, he is busy with me. সে এখন যাবে না, বর্তমানে সে আমার সাথে ব্যস্ত আছে। সম্প্রতি কোনো কাজ হয়েছে এরকম প্রকাশ করতে লেটলি ব্যবহার করা হয়। লেটলি হি গট ম্যারিড। সম্প্রতি সে বিবাহ করেছে। কোনো একটি কাজের প্রাথমিক অবস্থা অর্থাৎ প্রথম দিকে কি ঘটেছে সেটা প্রকাশ করতে ইনিশিয়ালি ব্যবহার করা হয়। ইনিশিয়ালি হি ওয়াজ স্লো। প্রাথমিকভাবে তার গতি কম ছিল। একটি কাজ ঘটার মধ্যে যদি আরেকটি কাজ ঘটে তখন আমরা ইন দি মিন টাইম অথবা মিনওয়াইল ব্যবহার করে থাকি। যেমন শি স্পেন্ট 4 years স্টাডিং ফর হার ল ডিগ্রি, মিনওয়াইল she continued to work at the bank. সে খরচ করেছে 4 বছর তার ল ডিগ্রি পড়ার জন্য, ওই সময়ের মধ্যেই সে তার ব্যাংকে কাজটি কন্টিনিউ রেখেছে। সে একদিকে সে ল ডিগ্রি পড়েছে এবং পড়ার সাথে সাথে সে ব্যাংকেও কাজ করেছে, তাই এখানে ইন দি মিন টাইম অথবা মিনওয়াইল ব্যবহার করা হয়েছে। একটি কাজ করার পূর্বে অন্য একটি কাজ করত এরকম প্রকাশ করলে প্রিভিয়াসলি, আর্লিয়ার, ফর্মারলি সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করা হয়। যেমন হি ইজ এ স্কুল ইন্সপেক্টর, ফর্মারলি হি ওয়াজ এ স্কুল টিচার। তিনি একজন স্কুল ইন্সপেক্টর, ইন্সপেক্টর হওয়ার পূর্বে তিনি একজন স্কুল টিচার ছিলেন, তাই এখানে ফর্মারলি ব্যবহার করা হয়েছে। অতীতের কোনো সময় প্রকাশ করতে ইন দি পাস্ট ব্যবহার করা হয়। ইন দি পাস্ট ইউরোপ ওয়াজ ইকোনমিক্যালি ফেডারালিস্টিক, অর্থাৎ অতীতে ইউরোপ অর্থনৈতিকভাবে সামন্ততান্ত্রিক ছিল। এই মুহূর্তে কোনো কাজ করতে হবে অর্থাৎ এখন কোনো কাজ করতে হবে এরকম যখন প্রকাশ পাই তখন আমরা নাও ব্যবহার করি। যেমন নাও ইট ইজ টাইম টু চেঞ্জ দি ওয়ার্ল্ড। এখনই সময় পৃথিবীকে পরিবর্তন করা। একাধিক কাজ যদি একই সাথে সংগঠিত হয় তাহলে সিমালটেনিয়াসলি ব্যবহার করা হয়। ইয়েস স্যার, দে আনসার্ড সিমালটেনিয়াসলি। ইয়েস স্যার, তারা উত্তরটি করেছিল একই সাথে, তাই এখানে সিমালটেনিয়াসলি ব্যবহার করা হয়েছে। একই সাথে একাধিক গুণ থাকলে অথবা একই সাথে একাধিক কাজ করলে আমরা অ্যাট দি সেম টাইম ব্যবহার করে থাকি। যেমন অ্যালেক্স ক্যান বি ভেরি স্টার্ন, অ্যাট দি সেম টাইম শি ইজ কোয়াইট ফ্রেন্ডলি। অ্যালেক্স অনেক কঠিন হতে পারে, একই সাথে তিনি সম্পূর্ণরূপে বন্ধুসুলভ। যেহেতু একই সাথে কঠোর এবং বন্ধুসুলভ দুটি গুণই তার মধ্যে আছে তাই আমরা অ্যাট দি সেম টাইম ব্যবহার করেছি। এ পর্যায়ে আমরা দেখব ওয়াইল এবং ওয়েনের পার্থক্য। আমরা প্রায়ই বুঝতে পারি না যে কোন ক্ষেত্রে ওয়াইল ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে ওয়েন ব্যবহার করব। যদি এরকম হয় যে দুটি কাজ একই সাথে চলমান থাকে তাহলে আমরা ওয়াইল ব্যবহার করব। যেমন ওয়াইল আই ওয়াজ রিডিং মাই সিস্টার ওয়াজ ড্রয়িং। যখন আমি পড়ছিলাম আমার বোন তখন ড্রয়িং করছিল। এখানে পড়া এবং ড্রয়িং করা দুটো কাজ একই সাথে চলমান ছিল, তাই এখানে আমরা ওয়াইল ব্যবহার করেছি। অন্যদিকে দুটি কাজ যদি একই সাথে সংগঠিত না হয় তখন আমরা ওয়েন ব্যবহার করি। সেক্ষেত্রে একটি কাজ হবে কজ এবং অন্যটি তার ইফেক্ট।
যেমন দি পুলিশ কেম টু দি স্পট ওয়েন হি স দি অ্যাক্সিডেন্ট, অর্থাৎ দুর্ঘটনাটি দেখার পর পুলিশ ওই স্থানে পৌঁছেছিল। এখানে অ্যাক্সিডেন্ট তথা দুর্ঘটনাটি হচ্ছে কজ এবং সেজন্য যেহেতু পুলিশ পৌঁছেছে তাই পৌঁছানো হচ্ছে এখানে ইফেক্ট। দুটি ঘটনা যদি একই সাথে ঘটতো তাহলে আমরা অবশ্যই এখানে ওয়াইল ব্যবহার করতাম। এখন আমরা দেখব কজ অর্থাৎ কারণ প্রকাশ করলে যে সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত। আমরা প্রায় ক্ষেত্রেই বুঝতে পারি না যে কখন আমরা বিকজ বসাবো, এস বা সিন্স বসাবো অথবা ফর বসাবো। এই তিনটি সেন্টেন্স কানেক্টর আমরা প্রায়ই কনফিউশনে পড়ে যাই। প্রথমেই দেখি বিকজ কোন সময় ব্যবহার করা হবে। সাধারণত কারণ প্রকাশ করতে আমরা বিকজ ব্যবহার করে থাকি এবং সেক্ষেত্রে কারণটি হবে আননোন, অর্থাৎ কারণটি লিসেনারের কাছে জানা নেই। সে সকল ক্ষেত্রে আমরা বিকজ ব্যবহার করে থাকি। অন্যদিকে সাধারণত রেজাল্ট অর্থাৎ ফলাফল প্রকাশ করতে এস বা সিন্স ব্যবহার করা হয় এবং কারণটি লিসেনারের কাছে জানা থাকে। আর ফর ব্যবহার করা হয় কোনো কিছুর কারণ ইন্ডিকেশন করতে। এটা সাধারণত কোনো একটি কাজ সংগঠিত হওয়ার পর কেন হয়েছে বা এর কারণ কি সেটা ইন্ডিকেশন করতে আমরা ফর ব্যবহার করে থাকি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা কারণ প্রকাশ করতে ওয়াইও ব্যবহার করে থাকি। এখন আমরা রুল 15 রিলেটেড কিছু এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পলটি হচ্ছে হি গট লেট ড্যাশ হি ওয়াজ স্টাক ইন এ জাম। তার দেরি হয়ে গিয়েছিল, সে জামে আটকা পড়েছিল। এখানে সেকেন্ড সেন্টেন্সটি ফার্স্ট সেন্টেন্সের কারণ প্রকাশ করেছে। তার দেরি হওয়ার কারণ হচ্ছে সে জামে আটকা পড়েছিল। যেহেতু কারণ প্রকাশ করেছে তাই আমরা এখানে বিকজ ব্যবহার করব। হি গট লেট বিকজ হি ওয়াজ স্টাক ইন এ জাম। চলে যাই পরবর্তী এক্সাম্পলে। ড্যাশ হি গট লেট দে আস্কড হিম টু পে দি ফাইন। তার দেরি হয়ে গিয়েছিল এবং তাকে জরিমানা দেওয়ার কথা বলা হয়েছিল। যেহেতু তার দেরি হওয়ার ফলশ্রুতিতে তাকে জরিমানা দেওয়ার কথা বলা হয়েছিল তাই এখানে রেজাল্ট অর্থাৎ ফলাফল প্রকাশ পেয়েছে। আর ফলাফল প্রকাশ পেলে আমরা সিন্স অথবা এস ব্যবহার করে থাকি। তাই এখানে হবে এস হি গট লেট দে আস্কড হিম টু পে দি ফাইন। এখন মনে করি তার দেরি হওয়ার কারণ একজন অন্যজনকে বর্ণনা করছে, তাহলে এরকমভাবে বলবে হি ওয়াজ স্টাক ইন এ জাম হি গট লেট টু ওয়ার্ক। সে জামে আটকা পড়েছিল এবং সে কাজের জন্য লেট হয়ে গিয়েছিল। এখানে ফার্স্ট সেন্টেন্সটি তার কাজে দেরিতে আসার কারণ ইন্ডিকেট করছে, তাই এখানে হবে ফর। হি ওয়াজ স্টাক ইন এ জাম ফর হি গট লেট টু ওয়ার্ক। নেক্সট এক্সাম্পলটি হচ্ছে উই পোস্টপন্ড দি মিটিং ড্যাশ হি ডিডন্ট কাম। আমরা মিটিংটি মুলতবি করেছিলাম, সে আসেনি। এক্ষেত্রেও সেকেন্ড সেন্টেন্সটি কারণ প্রকাশ করেছে। মুলতবি করার কারণ হচ্ছে সে আসেনি, তাই এখানেও বিকজ হবে। উই পোস্টপন্ড দি মিটিং বিকজ হি ডিডন্ট কাম। চলে যাই পরবর্তী এক্সাম্পলে। উই স্টেড ইন আওয়ার হোস্টেল ড্যাশ ইট ওয়াজ রেইনিং। আমরা আমাদের হোস্টেলে অবস্থান করেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল। যেহেতু এখানে বৃষ্টি হওয়ার ফলে আমরা হোস্টেলে অবস্থান করেছি তাই এখানে ফলাফল প্রকাশ করেছে। আর ফলাফল প্রকাশ করে আমরা এখানে এস বা সিন্স ব্যবহার করব। উই স্টেড ইন আওয়ার হোস্টেল সিন্স ইট ওয়াজ রেইনিং। চলে যাই লাস্ট এক্সাম্পলে। আই ডোন্ট নো ড্যাশ হি ডাজন্ট কাম হিয়ার। আমি জানি না সে আসেনি কেন, তাই অর্থের সাথে সঙ্গতি রেখে এখানে হবে ওয়াই। আই ডোন্ট নো ওয়াই হি ডাজন্ট কাম হিয়ার। রুল 16-এ বলা হয়েছে পার্টিকুলারাইজেশন অর্থাৎ সুনির্দিষ্টভাবে কোনো কিছু নির্দেশ করতে ইন পার্টিকুলার, পার্টিকুলারলি, মোর স্পেসিফিক্যালি সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করা হয়। যেমন দি গভর্নমেন্ট হ্যাজ টেকেন ফ্রুটফুল স্টেপস টু রিমুভ ইলিটারেসি ড্যাশ উইমেন উইল গেট দি বেস্ট অপরচুনিটি। এখানে সরকার ফলপ্রসূ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে অজ্ঞতা দূর করার জন্য। বিশেষ করে মহিলারা ভালো সুযোগ সুবিধা পাবে, তাই এখানে হবে ইন পার্টিকুলার অথবা পার্টিকুলারলি। পার্টিকুলারলি উইমেন উইল গেট দি বেস্ট অপরচুনিটি। রিফর্মিউলেশন অন্যভাবে প্রকাশ অথবা এক্সপ্লেনেশন অর্থাৎ ব্যাখ্যা প্রকাশ করতে নিচের সেন্টেন্স কানেক্টর দুটি ব্যবহার করা হয়। যেমন ডোন্ট বি আনসোশ্যাল ড্যাশ গো আউট অ্যান্ড মেক সাম ফ্রেন্ডস। অসামাজিক হইও না, অন্য কথায় বাইরে যাও এবং কিছু বন্ধু বানাও। তাই অর্থসঙ্গতি রেখে এখানে হবে ডোন্ট বি আনসোশ্যাল, ইন আদার ওয়ার্ডস গো আউট অ্যান্ড মেক সাম ফ্রেন্ডস। চলে যাই পরবর্তী এক্সাম্পলে। হি ওয়ান্টস টু বি এ
সোশ্যাল ওয়ার্কার ড্যাশ হি ওয়ান্টস টু সার্ভ। সে একজন সমাজকর্মী হতে চায়, অন্যভাবে বলতে গেলে অথবা অর্থাৎ সে সেবা করতে চায়। তাই এখানে হবে দ্যাট ইজ টু সে হি ওয়ান্টস টু সার্ভ। পারপাস অর্থাৎ উদ্দেশ্য প্রকাশ করতে নিচের সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করা হয়। এর মধ্যে উইথ এ ভিউ টু ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় এবং ইন অর্ডার টু ব্যবহার করলে ভার্বের মূল ফর্ম ব্যবহার করা হয়। যেমন হি রিডস মোর ড্যাশ মেক এ গুড রেজাল্ট। ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে সে অনেক বেশি পড়ে। তাই এখানে আমরা বসাতে পারি উইথ এ ভিউ টু অথবা ইন অর্ডার টু। কিন্তু এখানে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের মূল ফর্ম থাকায় আমরা এখানে ইন অর্ডার টু বসাবো। যদি এখানে মেকিং এ গুড রেজাল্ট থাকতো তাহলে আমরা অবশ্যই উইথ এ ভিউ টু বসাতাম। হি রিডস মোর ইন অর্ডার টু মেক এ গুড রেজাল্ট। সে অনেক বেশি পড়ে যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। তেমনিভাবে উই ইট সো দ্যাট উই মে লিভ। আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। এ পর্যায়ে আমরা দেখব অর্ডার অফ ইম্পর্টেন্স অর্থাৎ পূর্বের বক্তব্যের সাথে মিল রেখে পরবর্তী বক্তব্যে গুরুত্বারোপ করতে নিচের সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করা হয়। উদাহরণের সাহায্যে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি। ইউ উইল হ্যাভ টু ফোকাস অন ইউর ইমিডিয়েট সারাউন্ডিংস ড্যাশ অন ইউর কম্পিউটার স্ক্রিন। তোমাকে তোমার কাছাকাছি পরিবেশে নজর রাখতে হবে, বিশেষ করে কম্পিউটার স্ক্রিনে। যেহেতু এখানে কম্পিউটার স্ক্রিনের উপর গুরুত্বারোপ করা হয়েছে বা বিশেষভাবে বলা হয়েছে, তাই এখানে হবে মোস্ট ইম্পর্টেন্টলি অথবা মেনলি অন ইউর কম্পিউটার স্ক্রিন। সাধারণতভাবে কোনো কিছু হয় এরকম হলে আমরা জেনারেলি অথবা ইউজুয়ালি শব্দগুলো ব্যবহার করে থাকি। যেমন বাংলাদেশ ইজ মেনলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি ড্যাশ হার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি ডিপেন্ড অন এগ্রিকালচার। বাংলাদেশ প্রধানত একটি কৃষিপ্রধান দেশ, তাহার অর্থনীতি এবং সাফল্য নির্ভর করে কৃষির উপর। যেহেতু সাধারণতভাবে এটা আমাদের কৃষির উপর নির্ভর করে, তাই আমরা এখানে বসাবো জেনারেলি হার ইকোনমি অ্যান্ড প্রসপারিটি ডিপেন্ড অন এগ্রিকালচার। কন্ডিশন অর্থাৎ শর্ত প্রকাশ করতে নিচের সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইফ। এক্সাম্পলগুলো লক্ষ্য করি। আই উইল কাম ড্যাশ আই এম ইনভাইটেড। যদি আমাকে দাওয়াত দেওয়া হয় তাহলে আমি আসব। তাই এখানে হবে আই উইল কাম ইফ আই এম ইনভাইটেড। সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে ড্যাশ ইউ স্টাডি ওয়েল ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। তুমি ভালোভাবে পড়ালেখা করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তাই এখানে হবে ইফ ইউ স্টাডি ওয়েল ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। যদি তুমি ভালোভাবে পড়ালেখা করো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। ড্যাশ ইউ স্টাডি ওয়েল ইউ মে ফেল ইন দ্য এক্সাম। এখানে বলা হয়েছে এক্সামে ফেল তখনই হবে যদি ভালোভাবে পড়ালেখা না করে, তাই এখানে হবে যদি না। আনলেস ইউ স্টাডি ওয়েল ইউ মে ফেল ইন দ্য এক্সাম। যদি না তুমি ভালোভাবে লেখাপড়া করো তুমি এক্সামে ফেল হবে। নেক্সট এক্সাম্পলটি হচ্ছে ড্যাশ ইউ ফেল আই উইল হেল্প ইউ। যদি তুমি ফেল করো তাহলে আমি তোমাকে সাহায্য করব। তাই এখানে আমরা বসাতে পারি ইফ অথবা ইন কেস ইউ ফেল আই উইল হেল্প ইউ। লাস্ট এক্সাম্পলটি হচ্ছে ইউ মে প্লে উইথ দেম ড্যাশ ডোন্ট মেক এ নয়েজ। এখানে একটি শর্ত বা কন্ডিশন দেওয়া হয়েছে যে শব্দ না করলে তুমি তাদের সাথে খেলতে পারবে। তাই এখানে হবে অনলি ডোন্ট মেক এ নয়েজ, তবে কোনো আওয়াজ করা যাবে না। এ পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ লিঙ্কিং ওয়ার্ড সম্পর্কে জানব। প্রথমটি হচ্ছে সাচ। বাক্যে জোর দেওয়ার জন্য সাচ ব্যবহার করা হয়। যেমন ইট ওয়াজ সাচ এ হট ডে দ্যাট উই ডিসাইডেড নট টু গো টু স্কুল। ইহা এমন একটি উষ্ণ দিন ছিল যে আমরা স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখানে উষ্ণতাটা অর্থাৎ গরমটা অনেক বেশি ছিল, তাই জোর দেওয়ার জন্য সাচ ব্যবহার করা হয়েছে। এমনিভাবে আমরা কোনো সুন্দর জায়গার জন্য আমরা বলতে পারি সাচ এ বিউটিফুল প্লেস, অথবা কোনো ব্যক্তি যদি অনেক বেশি ভালো হয় তাহলে আমরা বলতে পারি সাচ এ গুড পারসন। এরকমভাবে আমরা জোর দেওয়ার জন্য সাচ লিঙ্কিং ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। যথেষ্ট অর্থে এনাফ ব্যবহার করা হয়। যেমন হি ইজ স্মার্ট এনাফ টু ডু দিস ওয়ার্ক। এই কাজটি করার জন্য সে যথেষ্ট স্মার্ট। লেস্ট ব্যবহার করা হয় যদি কোনো কিছু হারানোর বই থাকে, অর্থাৎ একটি কাজ না করলে যদি কোনো কিছু হারানোর বই থাকে তাহলে আমরা লেস্ট ব্যবহার করে থাকি। লেস্ট ব্যবহার করলে সাবজেক্টের পর অবশ্যই শুড ব্যবহার করা হয়। যেমন হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন।
সে দ্রুত দৌড়িয়েছিল, শেষে না সে ট্রেনটি মিস করে, অর্থাৎ ট্রেন মিস করার বয়ে সে দ্রুত দৌড়িয়েছিল। এখন আমরা দেখব অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু এর ব্যবহার। অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু ব্যবহার করা হয় যদি প্রেটেন্ড অর্থাৎ বান করা হয়। এক্ষেত্রে দুইভাবে সেন্টেন্স গঠিত হতে পারে। অ্যাজ ইফের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরবর্তী টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট, আর অ্যাজ ইফের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরবর্তী অংশটি হবে পাস্ট পারফেক্ট। যেমন হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, সে কথা বলছে যেন সে পাগল। যেহেতু এখানে প্রথম অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট তাই পরবর্তী অংশটি হয়েছে পাস্ট ইনডিফিনিটে। সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, সে এরকমভাবে কথা বলছিল যে সে সব কিছু জানত। যেহেতু এখানে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয়েছে তাই পরবর্তী অংশ হয়েছে পাস্ট পারফেক্ট। সবশেষে দেখে নেব কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহের ব্যবহার। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে মোট 7টি। এরা যে অর্থে ব্যবহার করা হয় এখন আমরা সেগুলো বিস্তারিত দেখব। ফর সাধারণত ব্যবহার করা হয় কারণ নির্দেশ করতে, অর্থাৎ বিকজ অর্থে ফর ব্যবহার করা হয়। যেমন হি কুডন্ট গো টু স্কুল ফর হি ওয়াজ ইল, সে স্কুলে যেতে পারলো না, এর কারণ হচ্ছে সে অসুস্থ ছিল। এই ফরের ব্যবহার আমরা রুল 15 দেখে এসেছি। অতিরিক্ত তথ্য দিতে এবং অর্থে অ্যান্ড ব্যবহার করা হয়। যেমন হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট সাম বুকস, সে মার্কেটে গিয়েছিল এবং এর সাথে সাথে সে কিছু বই কিনেছিল। অ্যান্ড নট অর্থাৎ না অর্থে নর ব্যবহার করা হয়। যেমন নট এ বিল্ডিং নর এ ট্রি ইজ ভিজিবল, না একটি বিল্ডিং না একটি গাছ এখানে দৃশ্যমান। বাট ব্যবহার করা হয় হাওয়েভার অর্থে, অর্থাৎ যাই হোক অর্থে বাট ব্যবহার করা হয়। যেমন হি ইজ অনেস্ট বাট হি ইজ পোর, তিনি সৎ যা হোক তিনি গরিব। অর ব্যবহার করা হয় আইদার অর্থাৎ অথবা অর্থে। হি হ্যাজ লস্ট হিজ পার্স অর ইট হ্যাজ বিন স্টোলেন, সে তার পার্স হারিয়েছে অথবা চুরি হয়ে গিয়েছে। বাট অর্থাৎ কিন্তু অর্থে ইয়েট ব্যবহার করা হয়। যেমন হি হ্যাজ লস্ট এভরিথিং ইয়েট হি ইজ হ্যাপি, সে তার সব কিছু হারিয়েছে কিন্তু সে সুখী। এখানে কিন্তু অর্থে ইয়েট ব্যবহার করা হয়েছে। সো ব্যবহার করা হয় দেয়ারফর অর্থাৎ অতএব অর্থে। কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে সো ব্যবহার করা হয়। যেমন হি ইজ বিজি সো হি কান্ট গো দেয়ার, তিনি ব্যস্ত তাই তিনি সেখানে যেতে পারেনি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচারে আমরা